আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক, রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা ক্লাসে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা পৌরনীতির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা বই লিখেছি যে দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা। আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে নাগরিক ও নাগরিকতা। তাহলে আমরা একটু বইয়ের দ্বিতীয় অধ্যায় কি বলছে সেটা আমরা পড়ে আমরা আমাদের উপরে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে বলছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা যে সবাই বাংলাদেশের নাগরিক এর ব্যাপারে কি সন্দেহ আছে? নিশ্চয়ই নেই। এবার বলছে যে নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই কিছু কিছু অধিকার ভোগ করি এবং কর্তব্য পালন করি। অর্থাৎ আমরা যেগুলো রাষ্ট্র থেকে নিচ্ছি সেটাকে আমরা অধিকার বলছি, আর আমরা যেগুলো রাষ্ট্রের জন্য করতেছি সেটাকে আমাদের কর্তব্য মনে করি। এবার এখানে বলছে আবার কতগুলো বিষয়ে গুলো অধিকার হয়ে আমরা নাগরিকে পরিণত হতে পারি। অর্থাৎ আবার কিছু গুণের অধিকারী হলেই কিন্তু আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হব। এখানে বলছে যে সুনাগরিকের রাষ্ট্রের যে সম্পদ, অর্থাৎ একটা দেশের ভালো যে নাগরিকগুলো বলি, অর্থাৎ রাষ্ট্রের সকল কর্মকাণ্ডগুলো মেনে চলা, রাষ্ট্রের সকল কাজকর্মগুলো সুন্দর করে পরিসমাপ্ত করা, এইগুলো যারা করে তাদেরকে বলতে পারি আমরা সুনাগরিক। তাহলে আমরা প্রত্যেকে কিন্তু সুনাগরিক বলে আমরা বিবেচিত হতে পারি না, তাই না? আচ্ছা, এবার বলছে আমাদের প্রত্যেক সুনাগরিকের শিক্ষা লাভ করা অত্যাবশ্যক। তাহলে আমরা সুনাগরিক হতে হলে কিন্তু শুধু নিজের কর্মকাণ্ড দিয়েই ভালো কিছু করলে কিন্তু হবে তা না। তার মধ্যে আমাদের কিন্তু কি করতে হবে? শিক্ষা লাভ করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকেই শিক্ষিত হয়ে সুনাগরিকতা অর্জন করতে হবে, তাই না? আচ্ছা, এই অধ্যায়ে আমরা নাগরিকতা অর্জনের উপায়, দুটো নাগরিকতা, নাগরিকের ধারণা, বৈশিষ্ট্য, নাগরিক অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নাগরিক কাকে বলে, নাগরিকের অধিকার, কর্তব্য, সুনাগরিকতা কি, দ্বৈত নাগরিকতা কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কি করব, এই অধ্যায় সম্পর্কে বা এই অধ্যায়ে আমরা আলোচনা করব, তাই না? আচ্ছা, প্রথমে আর 25 আমরা করি এই অধ্যায় শেষ হলো। অর্থাৎ এখানে বলতে দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা বিষয়ে যে পাঠটা আমরা করছি সেই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো সে বিষয়টি আলোচনা করি। প্রথমে বলছে যে নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবো, নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা করতে পারবো, দ্বৈত নাগরিকতা ব্যাখ্যা করতে পারবো। এবার বলছে সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবো, নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নাগরিকতার অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবো, নাগরিকতার দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হবো। অর্থাৎ নাগরিকতার অধিকার এবং কর্তব্য পালনে কি করবো, আমরা আগ্রহী হয়ে উঠবো, তাই না? এবার আমরা বিস্তারিত পড়বো এবং বিস্তারিত পড়ার মাধ্যমে আমরা তোমাদের একটু করে বোঝানোর চেষ্টা করবো। প্রথমে দেখো বলছে নাগরিক ও নাগরিকতা। আসলে এই নাগরিক ও নাগরিকতা কোথা থেকে কিভাবে কখন আসছে এই বিষয়টা আমরা বই থেকে একটু ধারণা নেব। সবাই একটু খেয়াল করি। তাহলে প্রথমে আমরা বলছে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন বিশ্বে নাগরিক ও নাগরিকতার ধারণা উদ্ভব হয়। তাহলে কোথায়? আজ থেকে প্রায় কত 2500 বছর পূর্বে প্রাচীন বিশ্বে নাগরিক ও নাগরিকতার ধারণাটা আমরা পাই, তাই না? এবার বলছে যে প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রীসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল। প্রাচীন গ্রীসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রে ছিল, তাই না? এবার বলছে সেগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। সেগুলোকে কি বলা হতো? নগর রাষ্ট্র, তাই না? এবার বলছে এই নগর রাষ্ট্রগুলো যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো তারা নাগরিক হিসেবে বিবেচনা করতো। অর্থাৎ এই নগর রাষ্ট্রগুলোকে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতো তাদেরকে এখানে কি বলা হতো? নাগরিক হিসাবে বিবেচনা করা হতো। তাহলে আমরা এই ইতিপূর্বে নাগরিকতা সম্পর্কে কিন্তু আমরা কিছু ধারণা পাই, তাই না? নাগরিকতা সম্পর্কে আমরা ধারণা পাই। এবার নাগরিকতা ও নগরাষ্ট্র। এবার আমরা নাগরিকতা অর্জনের পদ্ধতি, অর্থাৎ নাগরিকতা কিভাবে ধারণা করব সেই অর্জন, অর্থাৎ নাগরিক অর্জনের অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব। এবার বলছে নাগরিকতা অর্জনের পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে আমরা নাগরিক হতে পারি। তাহলে প্রথমে বলছে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। প্রথমে আমরা কি বলতে পারি যে এক হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা অর্জন। এই জন্মসূত্রে নাগরিকতা অর্জন বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে আমরা যেখানে যে দেশে জন্মগ্রহণ করি সেই জন্মগ্রহণের পরেই, অর্থাৎ
এখানে বলছে যে যে জন্মগ্রহণ নাগরিকতা ভিত্তিক হয় তখন জন্মসূত্রে নাগরিকতা বলা হয়, অর্থাৎ আমরা যেখানে যে দেশে জন্মগ্রহণ করেছি সেই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের কি নাগরিকত্ব অর্জিত হয়ে যায়, তাই না? তাহলে আচ্ছা, জন্মসূত্রে নাগরিকতার অর্জনটাকে আমরা দুটো ভাগে আলাদা ভাগ করতে পারি। এক হচ্ছে জন্ম নীতি ও জন্মস্থান নীতি। এখানে প্রথমে বলছি জন্ম নীতি ও জন্মস্থান নীতি। তাহলে একটা আমরা কি বলছি যে প্রথমে বলতে পারি এক হচ্ছে জন্ম নীতি ও দুই নম্বর হচ্ছে জন্ম স্থান নীতি। তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করে আমরা দেখি জন্ম নীতি ও জন্মস্থান নীতি। তাহলে জন্ম নীতি অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করি, জন্ম নীতি অর্থাৎ এখানে বলছে যে নীতি অনুযায়ী পিতামাতা যে দেশে নাগরিক, অর্থাৎ যে নীতি অনুযায়ী পিতামাতা নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা হয়, অর্থাৎ আমার পিতামাতা যে দেশে জন্মগ্রহণ করছে আমার নাগরিকতা সে দেশে হবে, এটাকে আমরা সাধারণত বলে থাকি জন্মনীতি। আর জন্মস্থান নীতি বলতে সাধারণত বলছি যে আমার পিতামাতা যে দেশে হোক না কেন, আমার পিতামাতা যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, আমার জন্ম যেখানে সে অনুপাতে কিন্তু আমি কি করতে পারি, সেই দেশে নাগরিকতা অর্জন করতে পারি। সাধারণত দেখা যায় আমাদের সমাজে যে বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক মানুষই বা অনেক জনগণই বা নাগরিক সাধারণত অন্য দেশে অবস্থান করে। যেমন মনে করো উন্নত দেশ, সেটা হতে পারে আমেরিকা, হতে পারে সেটা কানাডা, হতে পারে অথবা অন্য যে কোনো দেশ হতে পারে। সেই দেশ হতে পারে, তাহলে সেই দেশে জন্মস্থান অর্থাৎ সেখানে আমার বাবা মা সেখানে আছে, বাবা মা থাকার কারণে সেখানে আমার জন্মগ্রহণ হচ্ছে, হওয়ার পরে সেখানে কিন্তু আমি জন্মস্থান নীতি অনুপাতে কিন্তু আমি সেখানকার নাগরিকতা অর্জন করতে পারি। তাহলে আমরা এক কথায় বলি জন্মনীতি অর্থাৎ আমার বাবা মা যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে আমি জন্মগ্রহণ করলাম, সাধারণত সেই অনুপাতে কিন্তু আমার বাবা মার জন্মস্থান নীতি অনুপাতে আমার কিন্তু নাগরিকতা অর্জন করছি। অন্যদিকে জন্মস্থান নীতি আমার বাবা মা যে দেশে জন্মগ্রহণ করুক তাদের বসবাসের জন্য অথবা কর্মকাণ্ডের জন্য অথবা তাদের কর্মস্থলের জন্য যেখানে তারা বসবাস করছে সেখানে যদি আমি কখনো জন্মগ্রহণ করে থাকি সেটাকে আমরা বলতে পারি জন্মস্থান নীতি। এবার দেখো 3 নম্বর বলছে অনুমোদন সূত্রে নাগরিকতা পদ্ধতি, অর্থাৎ অনুমোদন সূত্রে আমরা কিভাবে নাগরিকতা অর্জন করব। এখানে বলছে যে কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করা হয় সেগুলোকে বলা হয়। অর্থাৎ এখানে বলছে সেই নাগরিকতা বিষয় নাগরিককে বিয়ে করা, অর্থাৎ কয়েকটা সূত্রে বলছে নাগরিককে বিয়ে করার সাথে চাকরি করা বা সততার পরিচয় দেওয়া বা সে দেশের ভাষা জানা বা সম্প্রতি বা দীর্ঘদিন সেখানে বসবাস করা, তারপরে আমরা সেনাবাহিনীতে যোগদান করা ইত্যাদি ইত্যাদি শর্তের মাধ্যমে কিন্তু আমরা সাধারণত কী করতে পারি, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে পারি। অর্থাৎ আমি যে দেশে আছি, যে দেশে বসবাস করছি, অর্থাৎ নিজের কোন দেশ, অর্থাৎ নিজে যেখানে জন্মগ্রহণ করেছি সেটা বাদে অন্য যে কোনো দেশে আমরা কি করতে পারি, সেখানে অন্য যে কোনো দেশে অর্থাৎ সেখানে কর্মের তাগিদে যাওয়ার পরে সেখানে আমার কাজ অর্থাৎ তাদের আমার কাজে ভালো লেগে আমার ভাষা জানার কারণে অথবা সেখানকার মানুষকে বিয়ে করার কারণে অথবা সেখানে কি হতে পারে যে সেখানে আমি জমি ক্রয় করলাম ইত্যাদি ইত্যাদি কারণে অথবা আমার কোনো ভালো কাজে পুরস্কৃত করার জন্য কিন্তু তারা অনেক সময় আমাকে সে দেশে নাগরিকতা দিতে পারে, তাই না? অর্থাৎ এই জাতীয় ইত্যাদি ইত্যাদি কারণগুলোর কারণে আমি কিন্তু সে দেশে নাগরিকতা অর্জন করতে পারি। যাই হোক, এবার আমরা দেখো দ্বৈত নাগরিকতা বলতে আমরা সাধারণত বুঝি দেখো যে দ্বৈত নাগরিকতা বলতে একটা সাধারণ নাগরিক দুইটা দেশের যখন নাগরিকতা অর্জন করে তখন তাকে বলা হয় দ্বৈত নাগরিকতা। তুমি কি জানো দ্বৈত নাগরিকতা বলতে সাধারণত কি বুঝি? আচ্ছা একটু আমি বলি, তোমরা একটু খেয়াল করো। যেমন আমি মনে করো সাধারণত কি বাংলাদেশের জন্মসূত্রে আমার বাবা বাংলাদেশি ছিল, বাংলাদেশের নাগরিক, বা আমি জন্মগ্রহণ সূত্রে বাংলাদেশের নাগরিক। যদি কখনো কর্মের তাগিদে অথবা কোনো কারণে আমি যদি বিদেশে ভ্রমণ করি এবং সে দেশে স্থায়ী বসবাস করা শুরু করে দিয়েছি বা সেখানে আমার স্থায়ী বসবাসের কারণে সেখানে যদি আমি নাগরিকতা অর্জন করে থাকি, সাধারণত সেখানকার নাগরিকতা অর্জন করে ফেললাম, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিকতা থেকেই গিয়েছি। তাহলে আমার কি হলো যে আমি বাংলাদেশের নাগরিকতা থাকলাম এবং ওই দেশে নতুন নাগরিকতা অর্জন করলাম, যার কারণে আমার কিন্তু দুইটা দেশেই কিন্তু আমি নাগরিকতা অর্জন করলাম। যখন দুটো দেশে আমি নাগরিকতা অর্জন করছি তখন সাধারণত সেই নাগরিকতাটাকে আমরা দ্বৈত নাগরিকতা বলে থাকি।
তোমরাও একটু পারিপার্শ্বিকতা এবং তোমাদের আশেপাশে আমাদের সমাজ ব্যবস্থা বা সেখানে অনেকেই খেয়াল করে দেখতে পাবা যে অনেকে কিন্তু এই দ্বৈত নাগরিকতা অর্জন করেছে, তাই না? যাই হোক, এটা সাধারণত দ্বৈত নাগরিকতা অর্জন হয় কখন? যখন আমরা আমাদের দেশ থেকে উন্নত কোনো দেশে গেছি, সেখানে আমার ভালো লাগছে, স্থায়ী কর্ম করছি, থাকতেছি, অথবা সেখানে পরবর্তী সময় থেকে যাওয়ার চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি কারণে আমরা দ্বৈত নাগরিকতা অর্জন করতে পারি। এবার বলছে দেখো যে সুনাগরিক। সুনাগরিক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা দেশের নাগরিক সাধারণত অনেকেই হতে পারে, কিন্তু সুনাগরিক কিন্তু সবাই হতে পারে না। সুনাগরিক হতে হলে কিন্তু অনেকগুলো শর্ত আছে। শর্তগুলো কি সাধারণত আমরা আমাদের মতো বলার চেষ্টা করি। দেখো, একটা সুনাগরিকে কিন্তু তিনটা জিনিস থাকতেই হবে। এক হচ্ছে বুদ্ধি, বিবেক আর আত্মসংযম। অর্থাৎ প্রথমে বলছি কি বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। তাহলে বুদ্ধিটা কি? অর্থাৎ আমরা যে নাগরিক, আমাদের চলাফেরার ধরন, চলাফেরার কৌশল, আমি ভালো কোনো কাজ করছি কিনা, অন্যের কোনো ক্ষতি করছি কিনা, বা অন্য থেকে আমি বিরত থাকছি কিনা, এই যে সব কিছু, বা আমার আচরণ অন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা, সব কিছু সুন্দর করে চলাটা, অর্থাৎ আমি আমার বুদ্ধি দ্বারা, যে কাজটা করছি, এই জাতীয় সকল কিছু ভালো করে বুঝার মতো যে জ্ঞান যদি আমার থেকে থাকে, তাহলে আমি সামনে কি বলতে পারি? আমি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করতে পারি, তাই না? তাহলে সুনাগরিক হতে গেলে কিন্তু আমার এই বুদ্ধিটা থাকতে হবে। অর্থাৎ আমি শুধু আমার ভালোটাই বুঝবো, অন্যের ভালোটা বুঝবো না, আমি শুধু আমারটা নিয়ে থাকবো, আমি নিয়েই যাবো, আমি শুধু দেবো না। অর্থাৎ আমি নেবো, দেবো, আমি আমার আশ্রমে অন্যদের যেন কষ্ট না হয়, সব কিছু মিলাই যে আমার যে একটা স্বচ্ছ ধারণাটা, এই ধারণাটা সাধারণত আমরা বুদ্ধি বলে থাকি, তাই না? এবার হচ্ছে বিবেক। অর্থাৎ বিবেক বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে শুধু নিজেরটা নেবো তা কিন্তু নয়, অর্থাৎ আমাকে দিতেও হবে। এখানে কি বলছে, বই ভাষায় কি বলছে দেখি। এখানে হচ্ছে নাগরিক হতে হলে বিবেক সম্পন্ন হতে হবে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে সুনাগরিকের শর্তের ভিতরে বিবেকটা থাকতে হবে। এবার বলছে এই গুণের মাধ্যমে নাগরিকের ন্যায় অন্যায়, সৎ অসৎ, এবার বলছে ভালো মন্দ অনুধাবন করতে পারি। বিবেকবান মানুষ একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে আমরা শুধু নেব রাষ্ট্র থেকে তা কিন্তু নয়, রাষ্ট্রকে আমাদের দিতেও হবে। যখন আমরা শুধু রাষ্ট্র থেকে নিচ্ছি, তখন কিন্তু আমাদের বিবেক সম্পূর্ণরূপে কাজ করছে না। তাই আমি ন্যায় অন্যায়, ভালো মন্দ, খারাপ কিছু সব কিছু যে ধারণাটা লাভ করছি, সেটা কিন্তু আমার বিবেক থেকে তাড়িত হচ্ছে। এবার আমার থাকছে হচ্ছে আত্মসংযম। অর্থাৎ আত্মসংযম, রাষ্ট্র চলতে গেলে কিন্তু বিভিন্ন পন্থার মধ্য দিয়ে আমাদের চলতে হবে। অর্থাৎ আমি চলতে গিয়ে অনেক লোভনীয় ব্যাপারগুলো আমার মাথায় আসতে পারে, অর্থাৎ লোভনীয় বিষয়গুলো আমাদের মাথায় আসতে পারে, এবং সেখান থেকে নিজেকে সংযত রেখে নিজের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যম দিয়ে আমরা নিজেকে তৈরি করাটা আত্মসংযমের পরিচয় দেওয়ার মধ্যে আমরা ধরতে পারি। যেমন এখানে বই কি বলছে আমরা একটু দেখি। এখানে বলছে যে সুনাগরিকের আত্মসংযম থাকা প্রয়োজন। অর্থাৎ সুনাগরিক হতে হলে আত্মসংযমে অবশ্যই আমাদের হতে হবে, তাই না? এবার বলছে এর অর্থ নিজেকে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে রেখে সততা নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করা। যেমন আমরা বলেছি যে সরকার আমাকে কি করতে পারে, একটা দেশ আমাকে বা রাষ্ট্র আমাকে কি একটা ভালো অবস্থানে বসাতে পারে আমার যোগ্যতার উপরে, কিন্তু দেখা গেল সেই অবস্থানটাকে আমি সঠিকভাবে পালন না করে লোভ লালসার বশবর্তী হয়ে শুধু ঘুষ, অর্থ, টাকা, অথবা সেই দায়িত্বটাকে অসম্মানমূলক করে আমি শুধু আমার অবস্থানটাকে ভালো করার চেষ্টা করলাম, সেটা কিন্তু আত্মসংযম পারবো না। অর্থাৎ সেখানে লোভ লালসা ত্যাগ করে সকল কিছু থেকে নিজেকে যখন আমি আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পালন করার চেষ্টা করব, সেটাকে আমরা সাধারণত আত্মসংযমে করবো। অর্থাৎ আত্মসংযম বলতে এক কথা আমরা বলতে পারি সকল লোভ লালসা এবং সকল খারাপের ঊর্ধ্বে, অর্থাৎ ঊর্ধ্বে এক কথা নিজের সকল লোভ লালসা থেকে বের হয়ে এসে দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ আমার যেটা দায়িত্ব এবং আমার যেটা কর্তব্য এবং আমার যতটুকু প্রাপ্য সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আত্মসংযম বলে আমরা সাধারণত বিবেচিত হই। এবার দেখো নাগরিকতার অধিকার। আগে আমরা বলেছিলাম নাগরিকতার অধিকারটা কি। নাগরিকতার অধিকার বলতে একটা নাগরিক হতে হলে একটা নাগরিক দেশের মধ্যে থেকে সাধারণত কতটুকু অধিকার আমরা ভোগ করবো, সেটাকে আমরা কি বলে থাকি নাগরিকতার অধিকার, তাই না? তাহলে নাগরিকতার অধিকার আমার জন্ম থেকে, অর্থাৎ আমি মানে নাগরিক, একটা নাগরিক জন্মসূত্র থেকে কিন্তু সে দেশের নাগরিক হওয়ার পরে সেই জন্মের পর থেকে শুরু করে সকল কিছু কিন্তু, অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা দেশ থেকে কিন্তু সে অনেকগুলো ফ্যাসিলিটি ভোগ করে থাকে। যে ফ্যাসিলিটিগুলো সাধারণত ভোগ করে থাকে সেগুলোকে বলা হয় নাগরিকতার অধিকার। যেমন আমরা শুরু থেকে কি করছি, একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু সে তাকে কি করছে, মনে করো টিকা প্রদান করতেছে। এই যে টিকাটা গ্রহণ করতেছি, সেই টিকাটা কি একটা নাগরিকের অধিকার। তারপর সেখান থেকে বেরোয় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং দেশের সমস্ত কিছু ভোগ করা, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে ভোগটা পাচ্ছি সেই ভোগটাকে বলা হচ্ছে কি
একটা অধিকার। কিন্তু নাগরিকের শুধু অধিকার, এই অধিকারগুলো শেষ অবধি পর্যন্ত শুধু পালন করাটা কি আমরা সাধারণত বলতে পারি যে নাগরিকতার অধিকার, তাই না? এছাড়াও আরও অনেক বিষয়গুলো আছে। যাক, আজকে আমরা নাগরিকতার অধিকার পর্যন্ত থাকবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।